পরিস্থিতি আজকে রাজ্যে হয়েছে, আমরা এতদিন ধরে সবাই রাজনৈতিক ময়দানে রয়েছি, লড়াই করছি, বিভিন্ন রাজ্যে গেছি, বিভিন্ন জায়গায় গেছি, কিন্তু এই পরিস্থিতি ভারতবর্ষে কোথাও আমরা উপলব্ধি করিনি। যেখানে বিরোধীদের রাস্তায় নামতে দেওয়া হয় না, মিটিংয়ের পারমিশন দেওয়া হয় না, মানুষের কাছে পৌঁছাতে দেওয়া হয় না, তাদের কথা মানুষ অবধি পৌঁছানোর কোনো মাধ্যম যদি থাকে সেটাকে কেটে দেওয়া হয়। যে রাজ্যে সংবাদ মাধ্যম আক্রান্ত, যে রাজ্যে ডাক্তার আক্রান্ত, যে রাজ্যে হাসপাতালের ভিতর দুয়ারে গুন্ডার মডেল ঢুকে যাচ্ছে, যে রাজ্যে পুলিশ থানায় দিবালোকে একদিনে দুবার ধারাবাহিকভাবে আক্রমণ করা হয়েছে, থানার ওসি, আইসি, সেকেন্ড অফিসার তালা মেরে ভিতরে টেবিলের তলায় বসে থাকতে হচ্ছে। যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে, তাদের যদি এই দুরবস্থা হয়, এই পরিণতি হয়, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? কালকে যে ঘটনা আগরতলা ইস্ট মহিলা পুলিশ থানায় ঘটেছে, আপনারা সকলে উপলব্ধি করেছেন, দেখেছেন নিজের চোখে। পুলিশের সামনে ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের ইন্ধনে দুয়ারে গুন্ডার সব মস্তানরা মাথায় হেলমেট পরে আর হাতে লাঠি সোঁটা নিয়ে নির্মমভাবে আমাদের কর্মীদের, সমর্থকদের, প্রার্থীদের পিটিয়েছেন। সেখান থেকে তারা হাসপাতালে ভর্তি হতে গেছে, হাসপাতালে পর্যন্ত 25 জনের দল নিয়ে ঢুকে পড়েছে। তারা ছুটে ছুটে রাত্রে কাতরাতে কাতরাতে এসছে। কারোর হাঁটুতে স্টিচ, কারোর কোমরে স্টিচ, কারোর মাথায় স্টিচ। এমনকি সংবাদ মাধ্যমের এক প্রতিনিধি, যার কাজই হচ্ছে সংবাদ মাধ্যমে কাজ করে সংবাদ সংগ্রহ করা, তাকেও পর্যন্ত ছাড়েনি। কাল দুপুরে 2জন সংবাদ মাধ্যমের প্রতিনিধির উপর আক্রমণ হয়েছিল, বিকেলবেলা আরও একজন সংবাদ মাধ্যমের প্রতিনিধির উপর আক্রমণ হয়েছে। পুলিশ থানার ভিতরে, এমন না যে রাস্তায় আক্রমণ হচ্ছে, এমন না যে কারোর প্রাইভেট প্রপার্টিতে আক্রমণ হচ্ছে, এমন না যে কোনো খেলার মাঠে আক্রমণ হচ্ছে, এমন না যে কোনো পাড়ায় ক্লাবে ক্লাবে ঝগড়ায় দুপক্ষের হাতাহাতিতে কেউ আক্রমণ করেছে। পুলিশের সামনে, পুলিশের থানার ভিতরে আক্রমণ করা হচ্ছে, আর পুলিশ নীরব দর্শক। আমি প্রশাসনকে অনুরোধ করব যে আপনারা আপনাদের কর্তব্যটা পালন করুন। আপনারা মানুষের জন্য কাজ করছেন। জনপ্রতিনিধি বা রাজ্য সরকারে যারা পদাধিকারী, কর্মচারী, সে পুলিশ হোক বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের যে কেউ হোক, সবার উচিত মানুষের জন্য কাজ করা, মানুষের স্বার্থ রক্ষা করা, এলাকার শান্তি, সংহতি, সম্প্রীতি বজায় রাখা। আপনারা সেটা করছেন না। আজকে সারা দেশের কাছে কয়েকজন বিজেপি নেতাকে খুশি করতে গিয়ে আপনারা ত্রিপুরার যে ভাবমূর্তি তৈরি করছেন, ত্রিপুরাকে আপনারা 50 বছর পিছিয়ে দিচ্ছেন। আমি ত্রিপুরার প্রশাসন, ত্রিপুরার মা ভাই বোনেদের কাছে যে দয়া করে, বিশেষ করে প্রশাসনকে, রাজ্যটাকে কারোর কথায়, কারোর পৈতৃক সম্পত্তি ভেবে যাচ্ছে তাই করা বন্ধ করুন। যেখানে 7 দিন আগে সুপ্রিম কোর্টের মতো উচ্চ আদালত থেকে রায় দেওয়া হয়েছে যে ঘটনা ঘটেছে বিগত দিনে রাজনৈতিক হিংসার, একটা রাজনৈতিক দলের মদতে
সেই ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে, তার জন্য যেন প্রশাসন সচেষ্ট হয়, প্রশাসন যেন আগামী দিন বিরোধীদের সুরক্ষা সুনিশ্চিত করে এবং গণতান্ত্রিক দেশে প্রত্যেক রাজনৈতিক দলের মানুষের কাছে গিয়ে তাদের কথা বলার অধিকার রয়েছে, সেটা প্রশাসনকে সুনিশ্চিত করতে হবে। কিন্তু দুঃখের বিষয়, সুপ্রিম কোর্টের অর্ডারের পর সেই রাজনৈতিক দল এই হিংসার ঘটনা আরো যত দিন যাচ্ছে তত বাড়াচ্ছে। পায়ের তলার মাটি সরে গেছে বলে আমি বিপ্লব বাবুকে অনুরোধ করব, আপনি এতটাই নির্লজ্জ হয়ে গেছেন যে ভারতবর্ষের একটা রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি, আপনাকে মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে এক বুক আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে। আপনি যে সময়টা মানুষের উপর অত্যাচার করছেন, বিরোধীদের উপর অত্যাচার করছেন, হেলমেট বাহিনী বাইক বাহিনীদের পাঠিয়ে তাণ্ডব করছেন পাড়ায় পাড়ায়, এই সময়টুকু যদি উন্নয়নমূলক কর্মসূচিতে দিতেন তাহলে আজকে ত্রিপুরার এই অবনতি বা পরিণতি হতো না। যেখানে সুপ্রিম কোর্টের মতো আদালতের রায় রয়েছে যে পরবর্তীকালে যদি এরকম ঘটনা ঘটে তাহলে আদালত কিন্তু ছেড়ে কথা বলবে না। আমরা সুপ্রিম কোর্টে মুভ করেছি আজকে সকালে, মামলা মেনশন করা হয়েছে কন্টেম্পট অফ কোর্ট, আদালত অবমাননার মামলা আমরা ফাইল করেছি। সেই মামলা গ্রহণ করা হয়েছে, আগামীকাল শুনানি। আমি ত্রিপুরার মা ভাই বোনদের আশ্বস্ত করে বলতে পারি যে আর চারটে রাজনৈতিক দলের মতো তৃণমূল কংগ্রেস নয়। প্রথম দিন থেকে আমাদের কর্মীদের উপর আক্রমণ করা হচ্ছে যাতে আমরা বাড়িতে বসে যাই, বিশেষ করে মহিলাদের উপর যেভাবে তাদের নিগ্রহ করা হচ্ছে, যেভাবে ধারাবাহিকভাবে পরিকল্পিতভাবে অত্যাচার করা হচ্ছে, ভারতবর্ষে কোনোদিন আমরা এই ঘটনা দেখিনি। আমি ত্রিপুরার মা ভাই বোনেদের উদ্দেশ্যে বলবো যে সুপ্রিম কোর্ট যা রায় দিক আমরা সে রায় মাথা পেতে নেব। আর আগামী 25 তারিখ যদি নির্বাচন হয়, আপনাদের নিজেদের মূল্যবান ভোট আপনাদের দিতে হবে, নইলে এ পরিস্থিতির বদল হবে না। আমরা মাঠে ময়দানে থেকে লড়াই করছি, আমরা শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত ত্রিপুরার মা ভাই বোনেদের জন্য থেকে লড়াই করব, এক ছটাক ময়দান ছেড়ে কোথাও যাব না। প্রথম দিন ত্রিপুরায় পা রাখার সাথে আমি এক কথা বলেছিলাম, আজও একই কথা বলছি। আপনাদের আঘাত আমরা মাথা পেতে নিজেদের উপর নেব, কিন্তু সাহস করে মাথা তুলে আপনাদের দাঁড়াতে হবে। আপনাদের ভোট যাতে আপনারা দিতে পারেন, বিপ্লব বাবুর গুন্ডা বাহিনী যাতে আপনাদের ভোট, আপনাদের গণতান্ত্রিক অধিকার ভুলণ্ঠিত করে, হরণ করে, জোর জবরদস্তি গায়ের জোর প্রয়োগ করে কেড়ে নিতে না পারে, এটা আপনাদের সুনিশ্চিত করতে হবে। আপনাদের একটা ভোট আগামী দিন আগরতলার ভবিষ্যৎ ঠিক করবে, ত্রিপুরার ভবিষ্যৎ ঠিক করবে। এই একটি ভোট ঠিক করবে যে আপনি আগামী দিন পাড়ায় পাড়ায় হেলমেট পরা দুয়ারে গুন্ডা চান না, আগামী দিন আগরতলার জন্য নবরত্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের ত্রিপুরা এবং আগরতলা ঘোষণা করার জন্য যে ইস্তাহার আমরা প্রকাশ করেছি, সেই আগরতলাকে ভারত সবাই যাতে আমরা এক নম্বরে প্রতিষ্ঠিত করতে পারি, সেই সিদ্ধান্ত আপনাদের এই নির্বাচনে নিতে হবে। আপনাদের সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা অনাচার চান, অত্যাচার চান, অপশাসন চান, না শান্তি চান, উন্নয়ন চান, সংহতি চান। আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। আপনারা সুযোগ দিয়েছিলেন একটা রাজনৈতিক দলকে 25 বছরের বাম অপশাসনের অবসান ঘটিয়ে
কিন্তু যাদেরকে সুযোগ দিয়েছেন 3 বছরের মধ্যে রাজ্যটাকে প্রায় 50 বছর পিছিয়ে দিয়েছে। যে সুপ্রিম কোর্ট মানে না, হাইকোর্ট মানে না, ডিস্ট্রিক্ট কোর্ট মানে না, লোয়ার কোর্ট মানে না, জুডিশিয়ারি মানে না, গণতন্ত্র মানে না, যে রাজনৈতিক দলের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে কোর্ট আমি মানি না, আমি রাজ্যের মাইবাপ। আপনারা এই ত্রিপুরা চেয়েছিলেন, যেখানে ডাক্তারদের উপর হামলা করা হচ্ছে, হাসপাতালে ডাক্তার রোগী নিরাপদ নয়, কোর্টে আইনজীবী নিরাপদ নয়, পাড়ায় পাড়ায় মানুষ নিরাপদ নয়, থানায় পুলিশ নিরাপদ নয়, আর বিরোধীদের কথা তো ছেড়েই দিন। রোজ 10টা করে গাড়ি ভাঙছে, আর কখনো এর মাথা ফাটানো, এর পায়ে মারা, ওর কোমর ভাঙা, এই হচ্ছে ত্রিপুরা মডেল, ডবল ইঞ্জিন সরকার। আগরতলার মানুষকে ঠিক করতে হবে আপনারা কি মডেল চান। আপনারা দুয়ারে সরকারের মডেল চান না দুয়ারের গুন্ডার মডেল চান। আমি আগে যখন সভা করে গেছিলাম আমি বলেছিলাম যে এই লোকগুলো যারা আজকে গিয়ে দাপাদাপি করে বেড়াচ্ছে বিজেপির ছত্রছায়ায় থেকে, 25 বছর সিপিএম এর ছত্রছায়ায় ছিল, এবং আগামী দিন যখন সরকার পাল্টাবে তৃণমূল কংগ্রেসের পায়ে এসে পড়বে। কিন্তু আমি আপনাদের আশ্বস্ত করে বলে দিয়ে যাচ্ছি যে এদের 10 বছর আপনাদের পায়ে ধরে যদি সেবা না করাতে পারি, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। যারা দুয়ারে গুন্ডা মডেল ত্রিপুরায় চালু করেছে, এই লোকগুলোকে দিয়ে, এই হেলমেট বাহিনী আর বাইক বাহিনীকে দিয়ে আপনাদের পায়ে ধরিয়ে দুয়ারে সরকারের ফর্ম যদি না ফিল আপ করাতে পারি, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। আমি আবার অন রেকর্ড বলে দিয়ে যাচ্ছি, ক্যামেরা রয়েছে, ঘুরিয়ে ঘুরিয়ে চালাবেন 1.5 বছর পরে। আমি প্রত্যেকটা মানুষকে আশ্বস্ত করে বলছি, বিশেষ করে আগরতলাবাসী, ত্রিপুরাবাসী সবাইকে, আপনাদের গণতান্ত্রিক অধিকার আপনারা নিজেরা প্রয়োগ করুন। কষ্ট হলেও একদিনের জন্য বেরোন। যদি মনে হয় বেরোলে বিজেপির গুন্ডারা তাড়া করবে, হাতে বিজেপির পদ্মফুল নিয়ে বেরোন, মোদির ছবি নিয়ে বেরোন। নির্ধারিত পোলিং স্টেশনে যান, জোড়া ফুলের বোতামটা টিপুন, তারপর দেখুন এদের কি অবস্থা হয়। নিজের ভোটটা দেওয়ার জন্য যা করার, আপনার মাথায় যা আসছে তাই করুন। নিজের ভোট নিজেকে দিতে হবে। বিজেপি জিন্দাবাদ বলতে বলতে যান, ভিতরে ঢুকে জোড়া ফুলের বোতাম টিপে বাইরে বেরোন, আবার এসে বিজেপি জিন্দাবাদ বলুন। এরা আপনাকে এতদিন বোকা বানিয়েছে, এই করব তাই করব, মিস কলে চাকরি দেবো, কিচ্ছু করেনি। এবার আপনাকে একইভাবে এদেরকে বোকা বানাতে হবে। তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে থেকে বুক ছিটিয়ে লড়াই করবে। 1 ইঞ্চি জমি আমরা ছাড়ব না। প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের নেতার উপর আক্রমণ হয়েছে, কাউকে বাদ দেয়নি। যারা এখানে বসে আছে কেউ বাদ নেই। কালকে সুবল ভৌমিকের বাড়িতে কিভাবে হামলা করা হয়েছে আপনারা দেখেছেন। সংবাদ মাধ্যমকে ছাড়া হচ্ছে না, বলে দেওয়া হচ্ছে যে এই এটা চালাবে, ওটা চালাবে না। আপনাদের স্বাধীনতা আজকে নেই। জিজ্ঞেস করুন তো নিজেদের, সত্যি কি আপনারা স্বাধীন? ভারতবর্ষে হয়তো 1947 সালে স্বাধীনতা এসছে, কিন্তু ত্রিপুরায় স্বাধীনতা আসেনি। ত্রিপুরার মানুষ কোন রাস্তা দিয়ে হাঁটবে, কাকে ভোট দেবে, কি পড়বে, কার সাথে কথা বলবে, কোন রাজনৈতিক দলের পথসভায় যাবে, কোন রাজনৈতিক দলের পথসভায় যাবে না, কাকে ফোন করবে, কি পছন্দ কি অপছন্দ, প্রকাশ করার মতো স্বাধীনতা আপনাদের নেই। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আর যে অবস্থা করেছে পুরসভাটার, রাস্তা থেকে শুরু করে, আলো থেকে শুরু করে, নিকাশি ব্যবস্থার চূড়ান্ত অবনতি। আমরা একের পর এক প্রতিশ্রুতি দিয়েছি, এবং আমরা প্রতিশ্রুতি যখন দিই আমরা পালন করি। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাটিতে দাঁড়িয়ে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন, আপনাদের অনেক আত্মীয় স্বজন যারা বাংলায় আছে, দরকার হলে ফোনে কথা বলবেন, আশ্বস্ত হয়ে তারপর তৃণমূলকে ভোট দেবেন।
লক্ষ্মীর ভাণ্ডারের কথা বলেছিল, আজকে চালু করেছে। কন্যাশ্রীর কথা বলেছিল, আজকে চালু করেছে। স্বাস্থ্যসাথী চালু করেছে, রূপশ্রী চালু করেছে, বিনা পয়সায় রেশন চালু করেছে। পৌরসভাগুলোতে জলের জন্য কোনো আলাদা করে টাকা লাগে না। বাংলা জুড়ে যে কটা পুরসভা বা কর্পোরেশন আমাদের হাতে রয়েছে বা নিয়ন্ত্রণে রয়েছে, সব বিনা পয়সা। যুবশ্রী থেকে শুরু করে, রূপশ্রী থেকে শুরু করে, কিষাণ ক্রেডিট কার্ড থেকে শুরু করে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহ একাধিক উন্নয়নমূলক কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায় বাস্তবায়িত করে দেখিয়েছে। আর আপনাদের ডবল ইঞ্জিন সরকার, যাদেরকে আপনারা ভোট দিয়েছিলেন, একদিকে এখানে একটা ছোট চোর বসিয়ে চুরি করছে, আর উপরে আরো দুজন বসে চুরি করছে, ডবল চোর। আর কেউ কাউকে ধরবে না তো। ডবল ইঞ্জিন সরকার, যত ইচ্ছা চুরি করো। আপনি দেখুন দেশের কি অবস্থা। এই যে তেলের দাম কমিয়েছে, শুনে রাখুন, কত টাকা কমিয়েছে? 5 টাকা 7 টাকা। কেন কমিয়েছে? বাংলায় হেরেছে বলে। ঠেলায় না পড়লে, কথা আছে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। বাংলায় হেরেছে, মন্ত্রিসভার রদবদল হয়েছে, 3টে রাজ্যে মুখ্যমন্ত্রী বদল হয়েছে, সাংগঠনিক রদবদল হয়েছে, পেট্রোলের দাম কমেছে, ডিজেলের দাম কমেছে, তার সাথে ফার্ম ল, কৃষি বিল প্রত্যাহার করা হয়েছে। আর যদি তৃণমূল কংগ্রেস জায়গায় জায়গায় গিয়ে এদের সাথে মোকাবিলা না করে, বিরোধী বলে সারা দেশে কেউ নেই। আপনারা তো এতদিন ধরে, বিশেষ করে 2018 সাল থেকে সিপিএম কংগ্রেসকে দেখছেন। আপনারা বলুন তো, এটা মাঠে ময়দানে রয়েছে? আমি কোনো দলকে অসম্মান করছি না, কিন্তু গাছ তোমার নাম কি, ফলেই পরিচয়, ফলেরও পরিচয়। এটা মাঠে ময়দানে নেই। আর আমাদের মামলা করে, হামলা করে, এত চেষ্টা করে আটকাতে পারছে না। যেন তেন প্রকারে গায়ের জোরে রাজ্যটাকে দখল করে রাখবো, যা ইচ্ছা তাই করব, এই মানসিকতা তৈরি হয়ে গেছে। একনায়কতন্ত্র। 37-38 লক্ষ ত্রিপুরাবাসীর কোনো দাম নেই। একটা লোক যা চাইবে তাই করবে। আর দিল্লি থেকে রিমোট কন্ট্রোল টিপবে, আর এখানে চ্যানেল চেঞ্জ হবে। আপনারা এই সরকার চেয়েছিলেন? আমি আপনাদের অনুরোধ করব, একের পর এক ঘটনা আপনারা দেখেছেন। আজকে প্রায় 100টার উপর আমরা এফআইআর করেছি। একটা লোককে গ্রেপ্তার করা দূরের কথা, কাউকে ডেকে থানায় একটা জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হয়নি। এই গণতন্ত্রের অবস্থা এই রাজ্যে। আর বিভিন্ন জায়গায় গিয়ে গলা ফাটাচ্ছে, গণতন্ত্র বাঁচাও। বলে ভারত মা কি জয়। আরে মা তো গণতন্ত্র, সেই গণতন্ত্রকে ঘর্ষণ করছো, সেই গণতন্ত্রকে হরণ করে, ধর্ষণ করে প্রতিনিয়ত বিক্রি করছো, রাস্তায় নিলাম করছো, আর বলছো ভারত মায়ের জয়। লজ্জা লাগে না? রাস্তায় কেউ বেরোতে পারবে না। 11 জন মহিলা প্রার্থী এখনো পর্যন্ত আমাদের, যাদের উপর আক্রমণ করা হয়েছে। আপনি ভাবতে পারেন, আমরা হাইকোর্টে গেছি, হাইকোর্ট মান্যতা দিয়েছে, সুপ্রিম কোর্টে গেছি, সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে, এবং বলেছে এরকম ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে। সুপ্রিম কোর্টকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছে এই সরকার। এই দৃষ্টান্ত কোনোদিন আমরা দেখেছি? আগামী প্রজন্মের কাছে কি দৃষ্টান্ত স্থাপন করতে চাইছে এই সরকার? আজকে যদি আপনার এই পরিস্থিতি হয়, আপনি ভাবুন আগামী 2 বছর পর আপনার কি পরিস্থিতি হবে। আপনি বিজেপিকে ভোট দিয়েছিলেন, শান্তি রয়েছে। আজকে দিন দিন বেকারের সংখ্যা বাড়ছে ত্রিপুরা রাজ্যে। কেন? কোনো শিল্প নেই। কেন? এই পরিস্থিতি থাকলে কর্মসংস্থান হবে? কটা শিল্প আসবে এই যদি পরিস্থিতি হয়? রোজ বোম পড়ছে, বন্দুক দিয়ে মারছে, গুলি মারছে,
ডান্ডা দিয়ে মাথা ফাটাচ্ছে, কোমর ভাঙছে, হাঁটু ভাঙছে, হাত ভাঙছে, পা ভাঙছে, হসপিটাল ভাঙছে, থানা ভাঙছে, কোর্ট ভাঙছে, গাড়ি ভাঙছে। এত ভাঙার রাজনীতি। ভেঙে দাও, গুড়িয়ে দাও, হাঁটিয়ে দাও, মিটিয়ে দাও। এই ভাঙার রাজনীতিতে, আগুন জ্বালিয়ে দেওয়ার রাজনীতিতে কোনোদিন উন্নয়ন হতে পারে? আমরা ভেঙে দাও, গুড়িয়ে দাও রাজনীতির বিরুদ্ধে। আমরা সাজিয়ে দাও, গুছিয়ে দাও রাজনীতির কথা বলছি মানুষকে। আমরা উন্নয়নের পক্ষে। এই একই জিনিস 34 বছর বাংলায় আর 25 বছর ত্রিপুরায় সিপিএম চালিয়ে গেছে। ঋণে জর্জরিত করে দুটো রাজ্যর 12টা বাজিয়ে এখন ঘরে বসে আছে। আর একতরফা বিজেপি লুটপাট করে যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে। আরে তৃণমূল যখন থেকে এসছে এদের ভিত নড়ে গেছে। তার কারণ তৃণমূল তো প্রতিবাদ করবে, তৃণমূল তো ছাড়বে না। তুমি যত মারার মারো, তুমি মারতে মারতে হাঁপিয়ে যাবে। আমাদের আন্দোলন প্রতিবাদের ভাষা তত মজবুত হবে, তত তীব্রতর হবে। আমি বিপ্লব বাবুকে চ্যালেঞ্জ করব, আপনি করুন না। আপনি মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে দেখুন। আপনাকে ল্যাজে গোবরে করে যদি আমি সুপ্রিম কোর্টে না হারাই, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। টানতে টানতে আপনাকে নিয়ে যাব। আপনি কি পেয়েছেন? আপনি যা ইচ্ছা তাই করবেন। কালকে সায়নী ঘোষকে অ্যারেস্ট করেছে। কেন? রাস্তায় যেতে যেতে বলেছে খেলা হবে। আরে আপনার প্রধানমন্ত্রী বাংলায় এসে খেলা হবে বলেছে। আমার প্রধানমন্ত্রী, আপনারও প্রধানমন্ত্রী, আমারও প্রধানমন্ত্রী, কিন্তু আপনার নেতা আমার নেতা না। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় এসে খেলা হবে বলেছে। বিজেপির যত বহিরাগত নেতা, মধ্যপ্রদেশ, গুজরাট, সব বাংলায় এসছে আর কি বলেছে? খেলা হবে। তাহলে তাদের গ্রেপ্তার করা হবে না কেন? বাংলার বিজেপির তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বক্তব্য রাখতো আর কি বলতো? মেরে দেবো, পুঁতে দেবো। মমতা ব্যানার্জির উদারতা না, ছেড়ে রেখেছে। আমাদের সৌজন্যতা আমাদের দুর্বলতা নয়, কিন্তু আমরা অহিংসার রাজনীতিতে বিশ্বাস করি, আমরা শান্তির রাজনীতিতে বিশ্বাস করি। আমি আপনাদের মাধ্যমে যারা দেখছি, আমি সকলকে অনুরোধ করব, যে পথে বিজেপি হাঁটছে আমরা সে পথে হাঁটবো না। তাহলে আমাদের আর তাদের মধ্যে পার্থক্য কি? উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, তিনি মধ্যম যিনি চলেন তফাতে। আমাদের আর ওদের মধ্যে তো একটা বেসিক পার্থক্য রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের গণ আন্দোলন রয়েছে, এই দলের কি গণ আন্দোলন? একটা ধর্মের ধারক আর বাহক বলে যারা নিজেদেরকে দাবি করে, কি করেছে ধর্মের জন্য? কথায় কথায় সংকীর্ণ ধর্মীয় মেরুকরণের মধ্যে সারা জীবন থেকে গেল, এর বাইরে আর বেরোতে পারলো না। মানুষ নির্বাচিত করে কোথায় রাস্তা হবে, কোথায় জল হবে, কোথায় শিল্প হবে, কোথায় কর্মসংস্থান হবে। এবং সোশ্যাল ক্যাটেগরি যারা আছে, এসসি, এসটি, ওবিসি, তারা কি উন্নয়নমূলক পরিষেবা পাবে? পিছিয়ে পড়া, বঞ্চিত, নিপীড়িত যারা, তাদের জন্য আপনি কি করেছেন 3 বছরে? কেন্দ্র সরকার আপনার অজুহাত দিতে পারবেন না, রাজ্য সরকার আপনার অজুহাত দিতে পারবেন না, কর্পোরেশন আপনার অজুহাত দিতে পারবেন না। আর আপনি দেখুন, এই আগরতলাকে কলকাতার সাথে যদি আমি তুলনা করি, যদিও কলকাতা অনেক বড় শহর, কিন্তু বাংলায় যদি হয়, কলকাতায় যদি হয়, কেন ত্রিপুরার মানুষ বঞ্চিত থাকবে? কেন আগরতলার মানুষ বঞ্চিত থাকবে? আপনার যদি কাজ করার মানসিকতা থাকে, আপনি করতে পারেন। আপনি যদি মনে করেন আমি এই কাজটি সম্পূর্ণ করব, আমি করতে পারি, কিন্তু আমি করব না। বিজেপির সেই মানসিকতা যে নিজেও করব না আর কাউকে করতেও দেবো না। কি পরিস্থিতি রাজ্যের আজকে হয়েছে, ভাবতে অবাক লাগছে। এরকম কোনো দৃষ্টান্ত নেই আজ পর্যন্ত স্বাধীন ভারতে, যেখানে সুপ্রিম কোর্টের অর্ডারের উপর বুড়ো আঙ্গুল দেখিয়ে একের পর এক অত্যাচার, আক্রমণের ঘটনা প্রতিনিয়ত ঘটিয়ে চলেছে।
পুলিশের সামনে হচ্ছে, পুলিশ নীরব দর্শক। আজকে আমার মিটিং করার কথা ছিল, মানে র্যালি করার কথা ছিল, মিছিল। কালকে 12:37 আমি মেসেজ পেয়েছি, এখানকার এসডিপিও চিঠি করে লিখিতভাবে জানিয়েছে আমাদের কনভেনার সুবল ভৌমিককে যে আইন শৃঙ্খলার কারণে পলিটিক্যাল টেনশন, তার মানে মানছেন তো আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, পাচ্ছেন না তো, তাহলে করোনা করেন কেন? আইন শৃঙ্খলা এবং পলিটিক্যাল টেনশনের কারণে আমরা র্যালির পারমিশন বা অনুমতি দিতে পারবো না। কে করেছে পলিটিক্যাল টেনশন? তৃণমূলের কটা লোক উপদ্রব করেছে, মাথা পেতে মার খেয়েছে আগরতলাবাসীর জন্য। রক্তাক্ত হয়ে আজকে কেউ বাড়িতে, কেউ হাসপাতালের শয্যায়, কেউ কলকাতায় মৃত্যুর সাথে লড়াই করছে, খালি আপনাদের স্বার্থে। তৃণমূল কংগ্রেস আপনাদের উপর যে আঘাতগুলো আসছে সেগুলো নিজের মাথা পেতে নিয়েছে। আমি আবার আগরতলাবাসীকে হাত জোড় করে অনুরোধ করব যে আপনারা মাথা উঁচু করে দাঁড়ান। আপনারা বিপ্লব দেব বা একটা রাজনৈতিক দলের তল্পি বাহক নয়। গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক সমাজ, সেখানে সাধারণ মানুষই গণদেবতা। সাধারণ মানুষ চাইলে কাউকে ক্ষমতায় বসাতে পারে, আর সাধারণ মানুষ যদি চায় নিমেষের মধ্যে তাকে উৎখাত করে ক্ষমতা থেকে তাড়াতেও পারে। আপনাদেরকে যারা আজকে তল্পি বাহক করে রেখেছে যে যা ইচ্ছা তাই করব, এই মানসিকতার ঊর্ধ্বে উঠে প্রতিরোধের রাস্তা আমাদের বেছে নিতে হবে। গণতন্ত্রের নামে, নির্বাচনের নামে প্রহসন চলছে রাজ্যে। তৃণমূল কংগ্রেস এ চলতে দেবে না। বিপ্লব দেবের যত গায়ের জোর আছে শক্তি প্রয়োগ করুক, যত গায়ের জোর আছে। আপনার সেন্ট্রাল গভর্নমেন্ট আছে, স্টেট গভর্নমেন্ট আছে, স্টেট পুলিশ আছে, ইডি আছে, সিবিআই আছে, ইনকাম ট্যাক্স আছে, প্যারামিলিটারি ফোর্স আছে, ইলেকশন কমিশন আছে, যত গায়ের জোর আপনি প্রয়োগ করুন। আপনাকে হারাতে এসছি, ত্রিপুরার মানুষের হাতে ত্রিপুরার স্বাধীনতা তুলে দিতে এসছি। হয় মরবো নইলে বাঁচবো। রাজনৈতিকভাবে লড়াই করে জিতে রাজ্য ছাড়বো, 1 ইঞ্চি জমি আমরা ছাড়বো না, জেনে রাখুন। কংগ্রেস, সিপিএম, তৃণমূলের মধ্যে এটাই পার্থক্য। আপনি চেষ্টা করুন না। আমাদের কত কর্মীকে তো কেস দিয়েছেন, কখনো আমবাসায় ডেকেছেন, কখনো আগরতলায় ডাকছেন, কখনো খোয়াই ডাকছেন, কখনো গোমতীতে ডাকছেন। কি হয়েছে? কাঁচকলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ইতিহাসটা খুলে দেখুন, উপর থেকে নিচ অব্দি মহিলাটার শরীরের কোনো জায়গা নেই যেখানে সিপিএম মারেনি, কোনো বাকি নেই জায়গা। গত নির্বাচনেও আপনার দলও চেষ্টা করেছিল পা ভেঙে বাড়িতে গ্যারেজ করে বসিয়ে রাখতে, ভাঙা পায়ে বাংলা ছাড়া করেছে। আর আমরা যখন ঢুকেছি, আপনি শুনে রাখুন, আপনাকে আপনার জায়গা দেখিয়ে ছাড়বো। আপনার যা জেদ তার 10 গুণ জেদ বেশি আমাদের। আপনি কি ভাবছেন যে দুটো কেস দিয়ে কাউকে ডেকে পাঠাবেন? আচ্ছা, ডেকে পাঠিয়ে আবার বলছে চুপচাপ বসে যাও, তাহলে আর ডাকবো না। কি কি ঘটনা ঘটেছে, কি কি না ঘটেছে এই কদিনে, সব ছবি রেকর্ডিং তুলে আমরা সুপ্রিম কোর্টে জমা দিয়েছি। আমাদের দৃঢ় বিশ্বাস, বিচার ব্যবস্থার উপর আমাদের আস্থা আছে এবং কোর্ট আগামী দিন নিশ্চিতভাবে মানুষের পক্ষে এবং গণতন্ত্রের পক্ষে রায় দেবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যে সুপ্রিম কোর্ট দেশের সবথেকে বড় আদালত, অ্যাপেক্স কোর্ট, সেই কোর্টের অর্ডারও এরা মেনে চলছে না। It is so unfortunate, and the party of goons have become so shameless that they have started to make supreme mockery of the Supreme Court. It is so unfortunate. We have full faith in the judiciary,
and we will not leave any stone unturned to make sure that these issues are being taken into the cognizance of the highest apex court in the country, because the kind and level of violence that has been unleashed in the state, there can't be any indemnity for it. আমি আপনাদের সকলকে অনুরোধ করব, বিশেষ করে সংবাদ মাধ্যমের যারা আছেন, আপনারা নিজেরা দেখছেন সংবিধানের চতুর্থ স্তম্ভ মিডিয়া, সেই মিডিয়ার উপর অত্যাচার চলছে। কারোর বুম ভেঙে দিচ্ছে, কারোর ক্যামেরা ভেঙে দিচ্ছে, কারোর মোবাইল ভেঙে দিচ্ছে। কি পরিস্থিতি এই রাজ্যটার! এই অন্ধকার থেকে যদি রাজ্যকে বের করে আনতে হয়, তাহলে এই ভাইরাসের একমাত্র ভ্যাকসিনের নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়। আমি সেই কারণে আজকে আমি ত্রিপুরা এসেছিলাম সভা করতে, আমাকে সভা করতে দেওয়া হয়নি। আমাদের নেতৃত্বরা ওরিয়েন্ট চৌমোহনীতে একটি পথসভা করেছেন, এবং আমি শুনছিলাম যেভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় বেরিয়ে আসছে এবং তাদের ভালোবাসায় আমাদের আবদ্ধ করেছে। আমরা ত্রিপুরাবাসীর কাছে চিরকৃতজ্ঞ। কালকে চিত্তরঞ্জনে বিশেষ করে মানুষ যেভাবে বেরিয়ে এসছে, প্রতিরোধের রাস্তা বেছে নিয়েছে, প্রতিবাদের রাস্তা বেছে নিয়েছে, আমি মাথা নিচু করে ত্রিপুরার মাটিকে এবং মানুষকে প্রণাম জানাচ্ছি। আমি স্যালুট জানাচ্ছি আপনাদের সকলকে। আপনারা যে সাহসের পরিচয় দিয়েছেন, আমি স্যালুট জানাই আপনাদের। জোর জবরদস্তি গায়ের জোরে কোনোদিন মানুষকে দমিয়ে রাখা যায় না। অনেক চেষ্টা করেছিল সিপিএম, অনেক চেষ্টা করেছিল এখানকার বামফ্রন্ট, কোনো লাভ নেই। মানুষ যেদিনকে ঠিক করবে, কেউ বাঁচাতে পারবে না। মানুষের হৃদয়ে তৃণমূল ঢুকে গেছে। তৃণমূলের ব্যানার, হোর্ডিং, ফেস্টুন, প্ল্যাকার্ড এসব ছিঁড়ে তো লাভ নেই। গভর্নমেন্টের গাড়ি দিয়ে তৃণমূলের পতাকা ছেড়াচ্ছে, আপনি দেখেছেন? সেই ভিডিও আমরা সুপ্রিম কোর্টে দিয়েছি। গাড়ির উপর লেখা আছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা, আর রাতের অন্ধকারে সেই গাড়ি গিয়ে তৃণমূলের পতাকা খুলছে। কতটা নির্লজ্জ হলে আজকে এই জায়গায় পৌঁছাতে পারে? পায়ের তলার মাটি সরে গেছে। 3 মাস তো হয়েছে। আগস্টে তো তৃণমূল কংগ্রেস ঢুকেছে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এখন তো নভেম্বর মাস চলছে। 3 মাসে পায়ের তলার মাটি সরে গেছে। তো 1 বছরে এদের কি পরিণতি করতে পারি ভাবুন, মানুষ যদি সাথে থাকে। আমি তো আপনাদের বলছি, খালি মাথা উঁচু করে আপনারা 25 তারিখ নিজের ভোটটা নিজে কিভাবে দেবেন তার রাস্তা নিজেরা ঠিক করুন। কিভাবে দেবেন, বুদ্ধি লাগিয়ে, মাথা খাটিয়ে নিজের ভোট নিজেকে দিতে হবে। আপনি যাকে ইচ্ছা ভোট দিন, তৃণমূলকে দিন, সিপিএমকে দিন, বিজেপিকে দিন, কংগ্রেসকে দিন, নির্দলকে দিন, যাকে ইচ্ছা দিন। গণতান্ত্রিক অধিকার আপনাকে প্রয়োগ করতে হবে। আপনার ভোট গিয়ে যেন দুয়ারে গুন্ডা না দেয়, আপনার ভোট যেন গিয়ে বিজেপির মস্তানরা না দেয়, আপনার ভোট যেন কোনোভাবে এরা লুট করতে না পারে। আপনার নিজের ভোট আপনি খালি দিন। আমরা যেটুকু মানুষের ভালোবাসা, আবেগ বুঝতে পেরেছি ত্রিপুরার মাটিতে, এদের পতন শুধুমাত্র সময়ের অপেক্ষা। আমি তাই সবাইকে বলবো, এবং সংবাদ মাধ্যমের যারা আছে, আপনারা যে সাহস দেখিয়েছেন কালকে, আমি আপনাদের সকলকে স্যালুট জানাই। যেভাবে কালকে আগরতলা ওয়েস্ট যারা, যে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিল, লাইভ ভিডিও অনেক চ্যানেল দেখিয়েছে, যে বুম ধরে কথা বলতে বলতে যেভাবে একটা মব লাঠি সোঁটা নিয়ে তেড়ে এলো, এবং তারপরেও আপনারা জায়গা ছেড়ে যাননি। আপনারা জীবন বাজি রেখে সাধারণ মানুষের কাছে সংবাদটা তুলে ধরেছেন। আমি কৃতজ্ঞ আপনাদের সকলের কাছে। এই যৌথ লড়াই আমাদের সকলকে একসাথে লড়তে হবে। আমরা রাজনৈতিক কথা বলবো, আপনারা সঠিক কথাটা মানুষের কাছে পৌঁছান, এইটুকুই আপনাদের অনুরোধ করব। সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছান, সঠিক বিষয়টা মানুষের জ্ঞাতার্থে আনুন, তারপর মানুষ ঠিক করুক মানুষ কাকে গ্রহণ করবে, কাকে বর্জন করবে। গণতন্ত্রে মানুষই শেষ কথা।
আমি সেই কারণে আপনাদের সকলকে ধন্যবাদ জানাবো, এবং এখানে যারা আছে কারোর যদি স্পেসিফিক কোনো প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন, আমি একে একে উত্তর দেবো। হাত তুলে করবেন, একে একে করবেন। আর কিছু প্রশ্ন করার আগে নিজের নাম আর কোন সংবাদ মাধ্যমের প্রতিনিধিত্ব করছেন আপনি সেটা দয়া করে বলবেন। The party which has been surviving on political lines is accusing us to divide the society on political agenda. If the party can show one instance, I can give you 2,500 instances in the last 1 year, be it Tripura, Madhya Pradesh, Bengal, or any part of the country. If the BJP unit in Tripura or Bengal or anywhere in the country can give me one instance where Trinamool has tried to divide the society on lines of religion, I will quit politics forever. It's an open challenge. Your network has a good research team, put them to some work and use, and next time when you come with the clip. All right? অভিষেক, একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি বলছেন 100টা মতন আপনাদের অভিযোগ দায়ের হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু ভোটের পরে এই সমস্ত মানুষ যারা আপনাদের ভোট দেবেন তাদের এবং যারা আপনাদের কর্মীরা রয়েছেন তাদের নিরাপত্তার কি ব্যবস্থা আপনারা ভাবছেন? নিশ্চিতভাবে সেই কারণেই আমরা সুপ্রিম কোর্টে একটা আদালত অবমাননার মামলা আজকে ফাইল করা হয়েছে। সুপ্রিম কোর্ট সেটা অ্যাকসেপ্ট করেছে, আগামীকাল হিয়ারিং রয়েছে। আমরা বিশ্বাসী এবং আমরা মনে করি যে সুপ্রিম কোর্ট এটা আগামী দিন বিচার করবে, এবং কি কি ঘটনা ঘটেছে আমরা বিস্তারিত 1, 2, 3, 4 করে দিয়েছি। যে সুপ্রিম কোর্টের রায় আসার পরে 100টা ঘটনা তো আগে ঘটেছে, রায় আসার পরে যে ঘটনাগুলো ঘটেছে সেখানে পুলিশ এফআইআর করার, প্রথমত এফআইআর নিচ্ছিলই না, আর এফআইআর নেওয়ার পর কমপ্লেন নেওয়ার পর একটা দোষীকে ডেকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করেনি। এটা সুপ্রিম কোর্টকে আমরা অবগত করেছি, মাননীয় বিচারপতির জ্ঞাতার্থে আমরা এনেছি, আদালতের জ্ঞাতার্থে আমরা এনেছি, এবং আমরা আশাবাদী যে আগামীকাল সুপ্রিম কোর্ট এর নিশ্চিতভাবে বিচার করবে। অর্ণব, এবিপি আনন্দ থেকে। এই যে সায়নী ঘোষকে যে গ্রেফতার করা হয়েছে, আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে? আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে তাকে তো খুনের মামলা দেওয়া হয়েছে, তো এইটা নিয়ে আপনারা কি বলবেন? আপনারা সকলে কালকে এখানে ছিলেন, আপনারা দেখেছেন যে সায়নীকে ক্রিমিনাল ইন্টিমিডেশনের মামলা দেওয়া হয়েছে এবং অ্যাটেম্প টু মার্ডার। কাকে মার্ডার করার অ্যাটেম্প করা হয়েছে প্রশাসন চিহ্নিত করতে পারছে না, কি ক্রিমিনাল ইন্টিমিডেশন বলতে পারছে না। ফলস মামলা ইমপ্লিকেট করা হচ্ছে একটা মহিলাকে। কেন? গাড়ি থেকে বসে সে একটা স্লোগান দিয়েছে, বলেছে খেলা হবে। তাহলে খেলা হবে তো ভারতের প্রধানমন্ত্রী বলেছে, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে, কে বলেনি? যারা ভারপ্রাপ্ত ওখানের অবজারভার থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রী সবাই এসে এসে খেলা হবে বলেছে। এমনকি যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকরভাবে ব্যঙ্গ করেছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, দিদি ও দিদি বলে, সেটা ক্রিমিনাল ইন্টিমিডেশন না? ভারতবর্ষের আইন এখন বিজেপির নেতাদের জন্য একরকম আর অন্যান্য দেশবাসীর জন্য একরকম হয়ে গেছে। আমরা সেই কারণেই কোর্টে গেছি, কোর্টের দ্বারস্থ হয়েছি, এবং আমরা আশা করি কোর্টের বিচার নিশ্চিতভাবে করবে। যেভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে, আজকে তৃণমূলের যদি কিছু না থাকে এত ভয় কেন? কুণাল ঘোষকে ইতিমধ্যে 10 বার ডেকে পাঠানো হয়েছে, কখনো দেবাংশুকে অ্যারেস্ট করছে, কখনো সুদীপকে অ্যারেস্ট করছে, কখনো জয়াকে অ্যারেস্ট করছে, কখনো আমার বিরুদ্ধে মামলা করছে। কেন? তৃণমূলকে ভয় পেয়েছে। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, বিজেপি ভয় পেয়েছে, আর বিজেপির শেষের শুরু হয়ে গেছে। সেই কারণে একটা মহিলাকে আজকে ফলস কেসে ইমপ্লিকেট করা হচ্ছে, এবং আমরা আশা করব কোর্টের বিচার করবে। দাদা, বিশ্ববাংলা সংঘ থেকে সোমনাথ বলছি। ত্রিপুরা সিপিআইএম এর পক্ষ থেকে একটা লিখিত বিজ্ঞপ্তি জারি করে আজকের কালকের যে ঘটনা সারা দিনভর ঘটেছে তার অত্যন্ত নিন্দা করা হয়েছে। সেখানে সায়নী ঘোষকে অন্যায়ভাবে গ্রেপ্তার করার কথাও বলা হয়েছে, এবং তৃণমূলের নেতা কর্মীদের উপর মারার কথাও সিপিএম এর পক্ষ থেকে আজকের বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে।
ত্রিপুরা সিপিএম এর পক্ষ থেকে কি বলবেন? আমি সে বিজ্ঞপ্তি গতকাল দেখেছি, যে বিজ্ঞপ্তি সিপিএমের তরফ থেকে জারি করা হয়েছে। আমি ধন্যবাদ জানাই, কিন্তু আমি আরও খুশি হতাম তারা যদি রাস্তায় নেমে প্রতিবাদ করতো এবং ময়দানে থাকতো। কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে আমাদের যখন লড়াই, এই লড়াইটা তো ভার্চুয়াল না, এই লড়াইটা মাঠে ময়দানের লড়াই। কোথাও একটা স্টেটমেন্ট রিলিজ করে নিশ্চিতভাবে সমবেদনা, সহমর্মিতা বা একটা সাপোর্ট জানানো যায়, কিন্তু যদি রাস্তায় না থাকি লড়াইটা একতরফা হয়ে যায়। এতদিন একতরফা ছিল। তৃণমূল কংগ্রেস আসার পর একটা বিরোধী দলের জায়গা মানুষ দেখতে পেয়েছে, একটা বিরোধী শক্তির উত্থান ত্রিপুরার মাটি উপলব্ধি করেছে। তাই আমি সবাইকে অনুরোধ করব, কংগ্রেস হোক বা সিপিএম হোক, যারাই বিজেপির বিরুদ্ধে, আপনারা যদি লড়াই করতে চান মাঠে ময়দানে নেমে তৃণমূল কংগ্রেসের হাত শক্তিশালী করুন। এতদিন তো চেষ্টা করেছেন, পারেননি, সেই কারণে আমরা এসছি। আজকে সবাই যদি সবকিছু করতে পারতো তাহলে তৃণমূল কংগ্রেসকে অন্য রাজ্যে যাওয়ার দরকার প্রয়োজন হতো না। 3 বছরে যদি রাজ্যটার এই পরিণতি করতে পারে, এরা যদি 5 বছর 10 বছর থাকে, আপনি ভাবুন কি অবস্থা হবে। 3 বছরে যদি রোজ বেকারত্বের সংখ্যা গিয়ে তলানিতে ঠেকে, তাহলে 10 বছর পরে রাজ্যের পরিণতি বা অবস্থা কি হবে। সুতরাং যত তাড়াতাড়ি এদেরকে সরানো যায় রাজ্যের তত মঙ্গল। তাই যারাই বিবৃতি জারি করছে বা বিজ্ঞপ্তি জারি করছে, আমি সকলকে আমার হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাবো, কিন্তু একই সাথে আমি আপনাদের অনুরোধ করব যে লড়াইটা শুধুমাত্র কাগুজে নয়, কথায় আছে কাগুজে বাঘ, আমাদের মাঠে নেমে লড়াই করতে হবে। আর যে ভাষায় বিজেপি বোঝে, এরা তাকেই ভয় পায় যারা একে চ্যালেঞ্জ করতে পারবে, যারা একে হারানোর ক্ষমতা রাখে। সিপিএম বিজেপিকে হারানোর ক্ষমতা রাখে না, ধ্রুব সত্য। কারোর যদি খারাপ লাগে আমাকে তাও বলতে হচ্ছে, কংগ্রেস এদেরকে হারানোর ক্ষমতা রাখে না। যদি ক্ষমতা রাখতো বাড়িতে বসে থাকতো না, গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করত, চোখে আঙ্গুল দিয়ে মানুষকে দেখাতো এটা ঠিক এটা ভুল, এবং তাদের স্বার্থ নিয়ে প্রতিনিয়ত আন্দোলন গড়ে তুলে শাসক দলকে কিভাবে লাইনে আনতে হয় সেটা একমাত্র তৃণমূল কংগ্রেস মানুষকে দেখিয়েছে। আমি তাই সকলকে অনুরোধ করব যে এই রাজ্যটা আপনাদের সকলের, যারা সিপিএম করছে তাদেরও, যারা কংগ্রেস করছে তাদেরও, যারা তৃণমূল করছে তাদেরও, এবং যারা বিজেপি করছে তাদেরও, রাজ্যের মানুষের স্বার্থে সকলে এক হন এবং এই বিজেপির বিরুদ্ধে লড়াই, তৃণমূল কংগ্রেসের হাত শক্তিশালী করে এদেরকে যাতে আগামী 14 মাসের মধ্যে রাজ্য ছাড়া করে রাজ্যে একটা উন্নয়নমূলক গণতান্ত্রিক প্রগতিশীল সরকার প্রতিষ্ঠা করা যায়, সেটা যত দ্রুত সম্ভব সুনিশ্চিত করুন। দাদা, রাজা সাহা বলছিলাম সিএন থেকে। দাদা, প্রতি মুহূর্তে এই রাজ্যে যখন এই পুর নির্বাচনের প্রচারে যাচ্ছেন বিজেপি নেতৃত্ব, তারা বারবার হাতিয়ার করছে পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী হিংসা, এবং আজকেও তারা বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এসছেন, স্বাগত জানাই তাকে, কিন্তু তিনি পশ্চিমবঙ্গে আগে শান্তি ফেরান, তারপর তো তিনি ত্রিপুরা নিয়ে ভাববেন। কি বলবেন এই বিষয়ে? পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার কথা যারা বলছে তারা তো এনএইচআরসিকে লিখেছিল, আমরাও লিখেছি। এনএইচআরসি দেখাতে পারবে পোস্টপোল ভায়োলেন্সে থানা অ্যাটাক করে, থানায় মহিলা পুলিশদের উপর আক্রমণ করে, সাংবাদিকদের মাথা ফাটিয়ে কটা ফুটেজ আছে? আমি আপনাকে এক্ষুনি 10টা ফুটেজ দেবো। এনএইচআরসিকে আমরা লিখেছি, এনএইচআরসি কোনো ব্যবস্থা নেবে না। তার কারণ কি? একজনের অঙ্গুলি হেলনে চলে। পোস্টপোল ভায়োলেন্সের ফুটেজ দেখান না আমাকে, যে সাংবাদিকদের নিগ্রহ করা হয়েছে, পুলিশ থানা র্যানস্যাক করা হয়েছে, হাসপাতালে ঢুকে ভাঙচুর করা হয়েছে। আমাদের স্টেট কনভেনার, তার বাড়ি কালকে হামলা করা হয়েছে, বাড়ি র্যানস্যাক করা হয়েছে। রুগী হাসপাতালে ভর্তি, হাসপাতালে গিয়ে বোম বন্দুক নিয়ে ঢোকা হচ্ছে, আর তারা বলছে পোস্টপোল ভায়োলেন্সের কথা। আমি ওই জন্য প্রথমেই বললাম যে যারা গণতন্ত্র বাঁচাও বলে গলা ফাটায়,
ত্রিপুরা এসে আগে দেখুক কি অবস্থা। আর এনসিআরবির ডেটা দেখুন না, নর্থ ইস্টে সব থেকে ভায়োলেন্স কোথায় হয়েছে?